গণহত্যার দায়ে শেখ হাসিনা সহ মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দীর্ঘ হচ্ছে মামলার বহর। প্রথমবার আসামি হলেন রেহানা, পুতুল ও জয়। মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনির 4 দিনের রিমান্ড মঞ্জুর। 5 দিনের রিমান্ডে সাবেক উপমন্ত্রী জয়। হাসিনাকে আশ্রয় দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে ভারত, অভিযোগ মির্জা ফখরুলের। স্বাধীনতা নস্যাতে তৎপর অপশক্তি বললেন তারেক। ডলারের দাম, সুদ হার নিয়ন্ত্রণের দাবি ব্যবসায়ীদের। 8 মাসের মধ্যে মূল্যস্ফীতি 6% নামিয়ে আনার প্রতিশ্রুতি গভর্নরের। পতিত সরকারের বিশাল ঋণের চাপ নিয়ে কাজ করা কঠিন বললেন অর্থ উপদেষ্টা। চীনকে ঋণ পরিশোধের সময় বাড়ানোর সুযোগ অনুরোধ। পরীক্ষার্থীদের দাবির মুখে এইচএসসির বাকি পরীক্ষা বাতিল করল সরকার। ফলাফল নির্ধারণের পদ্ধতি জানানো হবে পরে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম। সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন পর্যন্ত মৃত্যুবরণকারীদের পরিবারের করা হত্যা মামলায় একে একে আসামি করা হচ্ছে স্বৈরশাসক শেখ হাসিনাকে। এছাড়া শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সহ আরও অনেককেই আসামি করে মামলা করা হচ্ছে। মঙ্গলবার বগুড়া, নারায়ণগঞ্জ, রংপুর, জয়পুরহাটে এসব মামলা হয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সারা দেশে ছাত্র জনতার আন্দোলন দমনে শিক্ষার্থী, রিকশা চালক, পথচারী, শিক্ষক সহ সব হত্যাকাণ্ডে পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে। গেল 4 আগস্ট বগুড়ায় রিকশা চালক কমর উদ্দিন বাঙ্গি নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 82 জনের নামে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী তহমিনা বেগম। মামলায় অজ্ঞাতনামা আসামি রয়েছে 300 জন। রংপুরে রাজমিস্ত্রি সাজ্জাদ হোসেনের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ 57 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের স্ত্রী জিতু বেগমের করা এ মামলায় অজ্ঞাত 300 জনকেও আসামি করা হয়েছে। আজকে বিচার চাই যে আমার স্বামী কেন নির্ভয়ে হত্যা করলো, কি কারণ, কি দোষ ছিল তার। এই হায়নার সরকার এইভাবে মানুষকে হত্যা করেছে, সেই কারণে আজকে এই বাদী এই হত্যার বিচারের দাবিতে মাননীয় চিফ মেট্রোপলিটন আদালতে এসেছে এবং মামলা দায়ের করেছে। আন্দোলনে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক জনি হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরেকটি মামলা হয়েছে। এছাড়া ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, শামীম ওসমান সহ 187 জনের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মামলা করেন নিহতের বাবা ইয়ামিন মিয়া। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2013 সালে শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে সংগঠিত গণহত্যার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্তের আবেদন করা হয়েছে। মঙ্গলবার ট্রাইব্যুনালের আইনজীবী গাজী এম.এস. তামিম এই আবেদন করেন। এতে বলা হয়, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশের প্রধান, র্যাবের প্রধান, ডিএমপি কমিশনার সহ 19 জনের যোগসাজশে এই গণহত্যা সংগঠিত হয়। একই সাথে 71 টিভি সহ বেশ কয়েকটি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গণহত্যার সহযোগী ছিলেন বলে উল্লেখ করা হয়। এছাড়া গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডক্টর ইমরান এইচ সরকারকেও অভিযুক্ত করা হয়েছে। 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয় সেই আবেদন আমরা করেছি। সেখানে আমরা 19 জন আসামি করেছি। তার মধ্যে প্রধান করেছি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদের কয়েকজন সদস্য, তৎকালীন পুলিশের আইজিপি, তৎকালীন র্যাবের মহাপরিচালক, তৎকালীন ডিএমপি কমিশনার সহ পুলিশের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। এবং আপনারা জেনে থাকবেন, এই প্রথম আমি তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল। এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার মামলায় দীপু মনিকে 4 দিন ও আরিফ খান জয়কে 5 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে পুলিশের কড়া পাহারায় তাদের আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তাদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। মাইনুদ্দিন আরিফের রিপোর্টে বিস্তারিত।
মুদি দোকানি আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগে গত 13 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়। ঢাকার সিএমএম আদালত অভিযোগ এজাহার হিসাবে গ্রহণ করতে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার 7 দিন পর সোমবার রাতে গ্রেফতার করা হয় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি ও সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে। মঙ্গলবার বিকেলে কড়া পাহারায় তাদের নেওয়া হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। আদালতের হাজতখানায় কিছুক্ষণ রাখার পর তোলা হয় এজলাস কক্ষে। এ সময় আদালত পাড়ায় বিক্ষোভ করেন আইনজীবী ও ভুক্তভোগীরা। এই শরীফার তত্ত্ব ট্যাগ তত্ত্ব মানে হাসের তত্ত্ব বুঝিয়ে শুধু কোমলমতি ছাত্রছাত্রীদের সে এতদিন ঘুম পাড়িয়ে রেখেছিল। যেগুলো অপরাধীকে আমরা সবাইকে আইনে পুরো শাস্তিমূলক আমাদের বিচার কার্যকর করতে হবে। সারা দেশের মানুষের তারা নির্বিচারে যেভাবে হত্যা করছে তাদেরকে বিচারিকভাবে এইভাবে ঠিক যত মানুষকে হত্যা করছে তাদেরকে ওই অনুযায়ী বিচার করে তাদেরকে ফাঁসিতে ঝুলানো উচিত। হত্যা মামলায় পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করে রাষ্ট্রপক্ষ। আদালত রিমান্ড শুনানি শেষে দীপু মনিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আবু সাইদ নামে মুদি দোকানদার যিনি এই হত্যার শিকার হয়েছেন, সরাসরি এই মামলায় ওনাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে এবং ওনারা যে হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটি বিজ্ঞ আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থাপন করা হয়েছে। আদালতের প্রেক্ষিতে বলেছেন যে প্রাথমিকভাবে যেহেতু সত্যতা পাওয়া গিয়েছে, মহিলা একজন আসামি হওয়ার কারণে ডক্টর দীপুমণিকে 4 দিনের রিমান্ড এবং বিজ্ঞ আদালত আরিফ খান জয় যিনি অপর আসামি ওনার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে মঞ্জুর করেছেন। মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় 1 নম্বর আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 2 নম্বর আসামি ওবায়দুল কাদেরকে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। আন্দোলনে ছাত্র জনতা হত্যার দায়ে একের পর এক মামলা হচ্ছে আদালতে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যার 7টিতেই প্রধান আসামি হয়েছেন সাবেক সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া প্রথমবার হত্যা মামলার আসামি হয়েছেন শেখ রেহানা, সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয়। আছেন আওয়ামী লীগের শরিক 14 দলের নেতা ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যরাও। ভুক্তভোগীদের অভিযোগ, শেখ হাসিনার নির্দেশেই সারা দেশে নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হয়। এসব অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আরো জানাচ্ছেন মাইনুদ্দিন আরিফ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা। প্রতিদিন আদালতে ভিড় করছেন আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, গণহত্যার নির্দেশ দেওয়ায় শেখ হাসিনা সহ আসামিদের ফাঁসি দাবি করেন তারা। আমার ছেলের হত্যার সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা সেই শাস্তিটা যাতে আমি দেখতে মরে যেতে পারি। বিচার সেই শেখ হাসিনার নেত্রী তারা মাঠে নামিয়া আমার ছেলে কি দোষ করছে, কি অপরাধ, আমি একদম রিস্কার চালক, 16 বছর বয়স আমার ছেলের, আজ যে আমার সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলের হাতে ধরে চেঁচাইছে, ফারাইছে, ফারাই একটা গুল্লি করছে এন্দে গুল্লি করছে, হের আবার দিল সরে, আবারও লাথি মেরে আবার একটা ফিট পাশে গুল্লি করছে। মঙ্গলবার মামলা হয়েছে 9টি, যা 7টিতেই প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। হত্যা মামলার আসামির তালিকায় শেখ হাসিনার সঙ্গে প্রথমবার নাম এসেছে তার বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং ছেলে সজীব ওয়াজেদ জয়ের। যাত্রাবাড়ি এলাকার ফল ব্যবসায়ী ফরিদ শেখ হত্যা মামলায় তাদের আসামি করা হয়েছে। 21 আসামির মধ্যে আছেন 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও। 302, 201 অ্যাকশন এবং 34 বাংলাদেশ দণ্ডবিধি ধারায় এখানে হচ্ছে যে আমরা এখানে উল্লেখ করেছি, বাদী এখানে উল্লেখ করেছেন 1 থেকে 20 নং আসামির নির্দেশে পরিকল্পনায় অন্যান্য আসামিরা অপর আসামিরা বিশেষ করে 23 নম্বর এবং 37 নম্বর আসামি গুলি করেছেন। যারা প্রত্যক্ষদর্শী সাক্ষী আছে তাদের গুলিতে সে নিহত হয়েছে। এখানে পুলিশ গুলি করেছেন এবং সাধারণ এখানে যারা সরকারি দলের ক্যাডার তারাও গুলি করেছেন, তাদের গুলিতে সে নিহত হয়েছে। আমরা সেটা এখানে বাদী তার আরজিতে সেটা উল্লেখ করেছেন। মোহাম্মদপুরে 5 আগস্ট পুলিশের গুলিতে গার্মেন্টস কর্মী সোহেল রানা নিহতের ঘটনায় শেখ হাসিনা, শেখ তাপস সহ 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া কিশোর ওমর ফারুক হত্যা মামলাতেও প্রধান আসামি হয়েছেন শেখ হাসিনা। কবিরনজর সরকারি কলেজে শিক্ষার্থী হত্যা মামলায় আসামি শেখ হাসিনা সহ 49 জন। এছাড়া সাভারে জাহিদুল ইসলাম সাগর হত্যা মামলায় শেখ হাসিনা সহ 70 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যাত্রাবাড়ি, সূত্রাপুর, আদাবর, আশুলিয়া সহ সংশ্লিষ্ট থানাকে মামলা এজাহারভুক্ত করে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুন, বেনজির আহমেদ এবং র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। দেশ ও জনগণ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি প্রতিশ্রুতি রক্ষা করেনি ভারত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জঞ্জাল সরিয়ে সুষ্ঠু অবাধ নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দিতে হবে। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। দলের স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে স্থান পাওয়া বিএনপির দুই নেতা মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্রদ্ধা নিবেদন শেষে ডাক্তার জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার যেন আর ফিরতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। বলেন, বিচার হবে প্রতিটি অন্যায় অবিচারের। একবার 90 পতন হয়েছিল, জাতি শিক্ষা নেয় নাই, আর আজকে 2024-এর 5ই আগস্ট যে পতন হয়েছে, গত 860 বছর পরে লক্ষণ সেনের বংশধরের মতো তারা পালিয়ে গেছে। কাজ এইটির পুনরাবৃত্তি বাংলার মাটিতে যাতে আর না হয় সেই জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি এড়াতে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানান মেজর হাফিজ। বলেন, ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে সেনাবাহিনী সহ সব বাহিনী। এইসব বাহিনী যারা জনগণের অর্থে প্রতিপালিত, যারা জনগণের মধ্যে থেকে উঠে এসেছে, তারা সবসময় এদেশের জনগণের সাথে থাকবে, কোনো ধরনের স্বৈরাচারকে ভবিষ্যতে কোনো স্থান দেবে না। সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। আর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবারও অভিযোগ করেন, ভারতে বসে বিপ্লবকে নস্যাতে চক্রান্ত করছেন শেখ হাসিনা। দেশ ছেড়ে তার জনগণকে ছেড়ে পালিয়ে গেছে। দুর্ভাগ্য আমাদের যে আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার এই বাংলাদেশের বিপ্লবকে, সংগঠিত যে বিপ্লব, সেটাকে নস্যাৎ করবার জন্য বিভিন্ন রকম চক্রান্ত শুরু করেছে। এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। বলেন, জঞ্জাল সরাতে সময় দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে, সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময়ের দরকার। একটা সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার। প্রশ্নের জবাবে দ্রুতই পতিত সরকারের বিরুদ্ধে দায়ের করা সব মামলার বিচার কাজ অন্তর্বর্তী সরকার শুরু করবে বলেও আশা জানান বিএনপি মহাসচিব। 11 দিনে ওরা যা কাজ করেছে সেটা নিঃসন্দেহে প্রশংসার কাজ, এবং দে আর সেটলিং ডাউন, দে উইল ডেফিনেটলি ডু। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সাফল্য উদ্দেশ্য নস্যাৎ করতে বিতাড়িত অপশক্তি এখনও চক্রান্ত করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থানের লক্ষ্য সুসংহত করতে গণবিরোধী শক্তির বিচার ও জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন জরুরি বলেও দাবি তার। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার ছক কষে দেশে একটি অস্থিতিশীলতার সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল। তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়োচিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ব্যবসার নামে ব্যাংক লুট আর দুর্বৃত্তায়নে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডলারের দাম, সুদ হার আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের কাছে দাবিও জানান তারা। মঙ্গলবার গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করে সব দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আর গভর্নর জানান, নতুন টাকা ছাপিয়ে আর সুবিধা দেওয়া হবে না ব্যাংককে। 8 মাসের মধ্যেই মূল্যস্ফীতি 5 থেকে 6% নেমে আসবে বলেও আশা জানান তিনি। ইফতেখার রেজার রিপোর্ট।
মঙ্গলবার সমসাময়িক বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান বিদ্যমান নিয়মে ঋণের কিস্তি 6 মাস স্থগিত রাখার, আর্থিক খাতে সুশাসন ফেরাতে, ব্যাংক খাতে সংস্কার, বিদ্যুৎ, গ্যাস ও ভোগ্যপণ্যের সরবরাহ নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানান তারা। ব্যাংকিং খাতে সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। ঋণের বেতনের কথাটা আমরা বলেছি, যেটা এর আগেও আমরা বলেছিলাম যে আমাদের 1 মাসের একটা সফট লোন বেতনের জন্য দেওয়া, আর ঋণের কিস্তি স্থগিত 6 মাসের জন্য। ফুয়েল, গ্যাস এবং এনার্জি এবং এসেনশিয়াল কমোডিটি, এই 3টা জিনিস যেন সাপ্লাই চেইন ঠিক থাকে, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ব্যবসা করতে পারবে। আর ফুড যদি আসে তাহলে আমার এসেনশিয়াল কমোডিটি যদি থাকে তাহলে আমার মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে। ব্যবসার নামে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আপত্তি থাকবে না বলেও জানান ব্যবসায়ী নেতারা। যারা অন্যায় করছে, লুট করছে, ব্যাংক থেকে টাকা নিয়ে ফেরত দিয়ে নেই, ব্যবসা না করে, সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে বলছি এবং এটাতে তো আমাদের কোনো আপত্তি নেই। ব্যবসায়ীদের এসব দাবি বিবেচনার আশ্বাস দেন গভর্নর। জানান ব্যাংকিং কমিশন হলে একীভূত হতে পারে দুর্বল ব্যাংকগুলো। পরিচালনা পর্ষদ পুনর্গঠনের পরিকল্পনাও জানান তিনি। পর্ষদ ভাঙার অপশনটা তো সবসময়ই আছে এবং এটা ইটস এ ভায়াবল অপশন, সামটাইমস ইটস নেসেসারি অপশন এবং সামটাইমস ইটস নেসেসারি একটা ইন্টারমিডিয়েট অপশন। তো এটা আমাদের বিবেচনায় আছে। 1000 টাকার নোট বাতিল হচ্ছে না বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। বাজারে 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। সদ্য বিদায়ী সরকারের বিশাল ঋণের চাপ জাতির ঘাড়ে উল্লেখ করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এত বড় ঋণের বোঝা নিয়ে কাজ করা বেশ কঠিন। মঙ্গলবার সকালে সচিবালয়ে চীন ও কানাডার রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি। জানান, চীনকে ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চীন ও কানাডার রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন তারা। পরে চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, চীনের ঋণ পরিশোধের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। But definitely China will also have our expectations. So it is some process to sit down to discuss and come with a consensus. So we'll continue to work with government and to see what we can do to support. আর উপদেষ্টা জানান, চীন ও কানাডার কাছে সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে চীনকে ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এবং তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, তা কন্টিনিউ করবে। এবং দে হ্যাভ অ্যাসিওর্ড আস, ইনফ্যাক্ট বলে যে আমরা যতটুকু করেছি তার চেয়ে বেশি করে আমরা আগ্রহ করি। এবং চায়না এবং কানাডা বলছে যেটা করেছি আরও নতুন শুরু। সো এটাই মূল জিনিস। তাদের কিছু কিছু বিষয়ে ইস্যু থাকতে পারে, সেটা বলে আমরা যত শীঘ্র সকলকে অ্যাড্রেস করবো। আমরা সময় নেব না। ওরা বলেছে যে এর আগে সময় অনেকদিন ফেলে রাখতো, এই করতো। বিদায়ী সরকারের বিশাল ঋণের চাপ নিয়ে রাষ্ট্র পরিচালনা কঠিন বলেও মন্তব্য করেন তিনি। এত বড় একটা ঋণের বোঝা নিয়ে আমরা শুরু করেছি, এটা বললাম না আমাদের জন্য টাস্কটা খুব ডিফিকাল্ট। আমাদের এখানে ডেট ম্যানেজমেন্ট সাস্টেনেবিলিটির ব্যাপার আছে, তাই না শাহরিয়ার? হ্যাঁ, যে আমরা যে ঋণ নিয়ে ওটা সাস্টেন করে ফেরত দেবে কোনো এগুলো কত বিষয় আছে, এটা ওইখানে ডিফিকাল্ট। তার কারণ তাদের সাথে আলাপ করবো তো নতুন প্রজেক্ট নেই, যারা প্ল্যানিং মিনিস্টার করবে এগুলো, অর্থাৎ চ্যালেঞ্জ। বাট এইগুলো আমরা ডেফিনেটলি সলভ করার চেষ্টা করবো। এ সময় 1000 টাকার নোট বাতিল হবে না বলেও জানান অর্থ উপদেষ্টা। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা আর হচ্ছে না। পরীক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ফলাফল কিভাবে নির্ধারণ হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে কয়েক দফা এইচএসসি সমমান পরীক্ষা স্থগিত করা হয়, পেছানো হয় কয়েক ধাপে। মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে এক জরুরি সভায় 11 সেপ্টেম্বর পরীক্ষা আরও 2 সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত হয়।
এর মাঝেই দুপুরে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষা না দেওয়ার দাবি জানিয়ে তারা বলেন, এরই মধ্যে যে কয়টি বিষয়ের পরীক্ষা হয়েছে তার ভিত্তিতেই ফল প্রকাশ করতে হবে। যে 7টা পরীক্ষা দিয়েছি সেই 7টা পরীক্ষার ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটা যাতে পাবলিশ করা হয় খুব দ্রুত সময়ের ভিতরে। আমাদের অ্যাডমিশন তো সময় চলে যেতেছে, আমাদের 4-5 মাসের সময় থাকার কথা, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের বন্ধু বান্ধব সহপাঠী অনেকে আহত, গুরুতর আহত, তারা পরীক্ষার হলে বসার মতো পজিশনেই নাই। আমাদের দাবি হচ্ছে আমাদের যে 7টা পরীক্ষা হয়েছে ওই 7টা পরীক্ষা সহ মানে আর হচ্ছে 7টা পরীক্ষার মূল্যায়ন করতে হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রীর সামনে বিক্ষোভ শুরু করলে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষা সচিবের সাথে বৈঠক করেন। পরে কথা বলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জানান অনেক পরীক্ষার্থী আহত, চিকিৎসাধীন আছে, তাই অবশিষ্ট এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হলো। আমাদের অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, কিছু পরীক্ষার্থী আমাদের শহীদ হয়েছেন, আমাদের একটা পরীক্ষার্থীরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা এটা বুঝতে পেরেছি, আমরা এটা নিয়ে পর্যালোচনা করেছি। আমরা পর্যালোচনা করে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা, আমাদের মাননীয় শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকে এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। গেল 30 জুন চলতি বছরের এইচএসসি সমান পরীক্ষা শুরু হয়। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। ধর্ষণকাণ্ডে হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রস্তাব দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতে টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব এসেছে। 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। এদিকে শুনানিতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে বলে দাবি করেছেন রাজ্যপাল। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। দেশজুড়ে হাসপাতালগুলোতে গড়ে তুলতে হবে নিরাপত্তা কাঠামো। মঙ্গলবার আরজিকর মেডিকেলের ট্রেনি চিকিৎসক ধর্ষণ হত্যা মামলার শুনানিতে এমনটাই বলেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। স্বাস্থ্যসেবার সাথে যুক্ত প্রত্যেকের নিরাপত্তায় টাস্ক ফোর্স গঠন করার প্রস্তাব দেন তিনি। এই টাস্ক ফোর্সের অন্তর্ভুক্ত থাকবে 9 জন চিকিৎসক। এর উদ্দেশ্য কর্মস্থানে বৈষম্যতা দূর করে নারী পুরুষ নির্বিশেষে কাজ করার পরিবেশ তৈরি করা এবং সব স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা। 3 সপ্তাহের মধ্যে টাস্ক ফোর্সকে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর চূড়ান্ত প্রতিবেদন দিতে হবে 60 দিনের মধ্যে। কর্মক্ষেত্রে মহিলাদের উপর যৌন নির্যাতন রুখতে যে আইন, তা সরকারি হাসপাতালগুলোর পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোতেও কার্যকর রয়েছে কিনা তাও খতিয়ে দেখবে টাস্ক ফোর্স। সেই সঙ্গে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় একটি হেল্পলাইন নম্বর চালুর প্রস্তাব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত তাদের জন্য রাখতে হবে পরিবহনের ব্যবস্থাও। এছাড়া হাসপাতালের সব জায়গায় পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরার নজরদারি করার দায়িত্বে থাকবে টাস্ক ফোর্স। সেই হাসপাতালে রোগী ব্যতীত বহিরাগতদের প্রবেশে নজরদারিতে কাজ করবে তারা। এদিকে আরজিকর কাণ্ডের পর সরাসরি মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই ঘটনাকে সমাজের কাছে সবচেয়ে লজ্জাজনক মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিশেষ বোর্ড সভা বসছে কাল। গুরুত্বপূর্ণ এই সভায় অনলাইনে যোগ দেবেন আত্মগোপনে থাকা বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবির পরিচালনা পর্ষদের এই সভা থেকে আসতে পারে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে বিসিবিতেও আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন। অনেক পরিচালকের পদত্যাগ করবেন এই সভায়। 5 আগস্টের সরকার পতনের পর থেকে অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি সূত্র থেকে জানা গেছে বুধবার সকাল 11টায় জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত হবে বোর্ড সভা।